गाड़ी को देखिए कुचला जा रहा है, तोड़ा जा रहा है, गाड़ी को तोड़ा जा रहा है, गाड़ी को कुचल दिया गया है। देखेंगे ये सीपी पे पथराव हो गया है और यहाँ पे पुलिस की एक गाड़ी तोड़ दी गई है। लड़के आगे जाकर के पत्थर मार रहे हैं। ये क्यों कर रहे हो आप लोग? যেটা দীর্ঘ বছর ধরে হয়নি সেটাই হলো। নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের পেছন দিয়ে বেরিয়ে যেতে হলো গাড়িতে করে। আপনারা ভিডিওটা দেখছেন, কেউ পাথর মারছে, প্রাইভেট গাড়ি ভাঙা হচ্ছে, পুলিশকে ফেলে মারা হচ্ছে। রিপোর্টাররা প্রশ্ন করছে যে এসব কি হচ্ছে, এটা কি পিস প্রোটেস্ট? এরা আগে বলেছিল যে আমরা পিস প্রোটেস্ট করব, শান্তিপূর্ণ আন্দোলন করব। এটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা, শান্তিপূর্ণ আন্দোলনের প্রমাণ। দীর্ঘ বছর পরে সেটাই ঘটলো যেটা এত বছরেও ঘটেনি। আর এটা কেন ঘটলো? সরকারের ওভার কনফিডেন্স। ভাই চাণক্য আছে, নরেন্দ্র মোদী আছে, ও সব হ্যান্ডেল করে নেবে। এই ভুল ধারণা, এই ওভার কনফিডেন্সের জন্য আজ এই দুর্দশা হলো। এরা চেয়েছিল হয়তো মানে সেই জেনজি আন্দোলন যেমন বাংলাদেশে নেপালে হয়েছে, সেই বাংলাদেশে ঠিক এমনটাই হয়েছিল। মানে প্রথম শেখ হাসিনা ছাত্র আন্দোলন বলে যারা গঠন করেছিল, সেই আন্দোলনকে প্রথমে সিরিয়াসলি নেয়নি। পরে সেটা এতটাই ভিড় জমে গেল যে পুরোপুরি সরকার পাল্টে দিল। আমি এটা বলছি না যে সরকার আমাদের এখানেও পাল্টে গেছে বা পাল্টে যাবে, এতটাও সহজ নয়, কারণ এটা ভারতের সিস্টেমই আলাদা। অবশেষে সরকারকে ঝুঁকতে তো হলো, সরকারকে ঝুঁকিয়ে দিল তারা। যারা অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভে চলে গেছিল তারা যদি সরকারকে ঝুঁকিয়ে দেয় তাহলে দেশের জন্য কতটা থ্রেট আসছে তাহলে আপনারা কল্পনা করতে পারেন। জেপি নাড্ডা সিজেপির দুজন নেতার সঙ্গে মিটিং করে ফেললেন এবং এই মিটিং করার পরেও তারা এখনো আন্দোলন তোলেনি। তারা কি বলছে যে আমাদের 3টা ডিমান্ড আছে, সেই ডিমান্ড ফুলফিল না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন তুলব না, স্ট্রাইক বন্ধ করব না। এর মানে এটা হলো যে তারা এখনো সরকার কথা বলার পরেও যেহেতু আন্দোলন তোলেনি, আন্দোলন বন্ধ করেনি, এর মানে এর পরবর্তী সময়ে তারা আন্দোলন এইগুলো ফুলফিল করে দিলেও সরকার এরপরে বলবে আমাদের আরও আন্দোলন আছে, আমরা আরও চালাবো। মানে এরকম একটা ন্যারেটিভ, একটা প্রোপাগান্ডা চালিয়ে ন্যারেটিভ তৈরি করে একটা পুরো এমন একটা ক্রাইসিস টাইপের তৈরি করা হচ্ছে যেটা ওই বাংলাদেশের যে আন্দোলন সমতুল্য। আমি তো সরকারের কাছে এটা অনুরোধ করবো যে এইসব যে আন্দোলনগুলো হঠাৎ করে চলে আসছে, আমি এটা বলছি না যে তাদের যে আন্দোলনের যে দাবিগুলো বা ডিমান্ডগুলো যে সবগুলো ভুল, বা সোনম বাংচুক যে দাবিগুলো করেছিল সেটা, আমি সোনম বাংচুকের ভিডিওটা করেছি, আপনারা দেখেছেন হয়তো। যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ভিডিওটা, অথবা আই বাটনে দেখে নেবেন। কিন্তু আমি এটা বলছি যে সোনম বাংচুকের যে ডিমান্ড ছিল সেটা সরকার ফুলফিল করে দিয়েছে। এদের যে ডিমান্ডগুলো সেগুলো সরকার ফুলফিল করে দিলেও এটা কিন্তু অন্যদিকে যাচ্ছে সিচুয়েশনটা। কারণ তারা যখন আন্দোলন করছিল এর আগে, বেশ কিছুদিন আগে স্টেজে দাঁড়িয়ে যা বলছিল এবং স্টেজে এদের সঙ্গে যে জয়েন করেছিল, মানে যারা জয়েন করেছিল তাদের মধ্যে বহু সংখ্যক ছিল অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ যারা গড়ে, তারা ছিল অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিতে যুক্ত, তারা ছিল। এবার বুঝতে পারছেন এরা ঠিক কী চাইছে। সব ধরনের কথা বলছিল যে যা বলছিল তার থেকে বোঝা যায় যে পরবর্তী সময়ে এদেরকে সিরিয়াসলি না নিলে বিষয়টা ঠিক কোন পর্যায়ে যেতে পারে। যেটা দীর্ঘ 15 বছর ধরে হয়নি সেটা আজকে হলো, পুলিশকে মার খেতে হলো, প্রাইভেট গাড়ি ভাঙা হলো। সরকারের এই ওভার কনফিডেন্সের জন্য 303 থেকে আজ 240-এ এসে ঠেকেছে। আর এরা যে আন্দোলন করেছিল এদের 3টা ডিমান্ড ছিল। 3টা ডিমান্ড কি? এক হচ্ছে সোনম বাংচুককে রেহা করতে হবে, সে তো অ্যারেস্টই হয়নি, সে ছাড়াই আছে, তাকে ভিডিও বার্তা দিতে হবে সবাইকে। 2 হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 3 হচ্ছে যারা এই নিট এক্সামের জন্য মানে পেপার লিক হওয়ার জন্য যে 22 জন মারা গেছে তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এটা কিন্তু কোনো ভুল নয়, এই ডিমান্ডটা কিন্তু কোনো ভুল নেই। আজ এই যে দুর্দশা, এই যে প্রোটেস্ট, এমন অবস্থা হয়েছে, পুলিশ মার খাচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, ট্রেনে পাথর ছোঁড়া হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আজ প্রথমে যদি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে নেওয়া হতো তাহলে আজ এই দুর্দশা হতো না, এই জায়গায় এসে দাঁড়াতো না। সবাই বলছে যে পেপার লিক হয়েছে, একের পর এক পেপার লিক হচ্ছে, কিন্তু তাও সরকার ওভার কনফিডেন্ট, সরকার আন্ডার এস্টিমেট করছে। আপনাদের হয়তো মনে থাকবে এই কৃষক আন্দোলন যখন হয়েছিল, কৃষক বিল এনেছিল সরকার, সে ভালো হোক বা খারাপ, আমি সেটার বিষয়ে যাচ্ছি না যে সেটা সরকার যে এনেছিল কৃষকদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, আমি সেটা নিয়ে বলছি না, সেটা নিয়ে কিছু বলতেও চাই না। শুধু আমি এটা বলতে চাই যে তখনও যখন সবাই ডিমান্ড করেছিল, হয় আপনাদের ভালো করে তাদেরকে ক্ল্যারিফাই করতে হতো, তাদেরকে বোঝাতে হতো, আপনারা সেটাও করেননি, জোর করে চাপাতে চেয়েছিলেন। তারা যখন মানছিল না, হয় তাদেরকে বোঝান, না হলে তাদের সঙ্গে কথা বলে সেটা তুলে নিন, কোনোটাই করেননি। তখন এরকম হিউজ একটা বড় আন্দোলন হয়েছিল। ঠিক তেমনই এখনও সরকার এই আন্ডার এস্টিমেট করা, সরকার আমরা ঠিক পথে আছি, যিনি বিষয়টাকে দেখতে পারছেন না তাকে বসিয়ে কেন রেখেছেন? মানুষ চাইছে না, মানুষ
বলছে বারবার, পেপার লিক হচ্ছে, তার সত্ত্বেও কেন আপনারা এখনো তার ইস্তফা নেননি? আমি আপনাদের আরো একটা উদাহরণ দিই, যেমন E20 পেট্রোল। E20 পেট্রোল চারিদিকে হাহাকার চলছে যে আমাদের গাড়িতে ক্ষতি হচ্ছে, আমরা নিতে চাইছি না, মানুষ চাইছে না, তাও জোর করে দিতে হবে, নিতে হবে। এটাকে ডিক্টেটরশিপই বলা হয়, মানুষ না চাইলে তারপর জোর করে চাপিয়ে দেওয়া। আপনারা বলছেন যে এটা ডেমোক্রেসি। ঠিক আছে, আমি মানলাম ডেমোক্রেসি। যদি ডেমোক্রেসি হয়েও থাকে আপনার কথা মতো বা আপনাদের কথা মতো, তাহলে মানুষকে বোঝান যে E20-তে সমস্যা কি, ভালো করে ক্ল্যারিফাই করুন, মানুষকে বুঝিয়ে বলুন যে এটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, ক্ল্যারিফাই করুন। আপনারা সেটাও করছেন না, আর জোর করে মানুষের চাপিয়ে দিচ্ছেন। এই জোর করে চাপিয়ে দেওয়ার ফল আর এই আন্ডার এস্টিমেট করার ফল, ওভার কনফিডেন্ট হওয়ার ফল 303 থেকে 240 এসে ঠেকেছে। এই ওভার কনফিডেন্টের জন্যই আজকে এত পুলিশ মার খাচ্ছে, আজ গাড়ি ভাঙা হচ্ছে, এমনকি এমন একটা পয়সন সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ট্রেনে পাথর ছোঁড়া হচ্ছে। আমি এটা বলছি না এটা সবাই সেই CJP-র লোকেরা করছে, আমি এটাও বলবো, এটাও জানি, এটা সবাই মানতে বাধ্য যে এর মধ্যে অ্যান্টি ন্যাশনাল মিশে গেছে অনেক পরিমাণ। ডিমান্ড যারা করছে, একাংশ বলছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, আবার একাংশ বলছে যে মোদির ইস্তফা চাই। এদেরকে তো অ্যান্টি ন্যাশনালই বলা হবে, অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভই বলা হবে। এই কিছু অংশ যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ করে, অ্যান্টি সোশ্যাল যেটাকে বলা যায়, তারা তো এক প্রকারে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আমি এদেরকে তো অ্যান্টি ন্যাশনালই বলবো, অ্যান্টি ইন্ডিয়াই বলবো। সরকার খালি বলছে বাইরের থেকে ফান্ডিং আসছে, আমি মানলাম যে বাইরে থেকে ফান্ডিং আসছে, কিন্তু এরা যে ডিমান্ডটা করছে সেটা তো ভুল নয়। আপনারা যদি এই ডিমান্ডগুলো আজ যে কাজগুলো করছেন, সরকার এসে এই ক্যান্ডিডেটদের এইসব যে নেতাদের সঙ্গে বা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের ডিমান্ড ফুলফিল করছেন বা করার চেষ্টা করছেন, এটা তো আগে করতে পারতেন। এই সোনম ওয়াংচুককে আজ ছেড়ে দিয়েছেন, তুলে দিয়েছেন, এটাকে আরও কয়েকদিন আগে তোলা যেত, তাদের সঙ্গে কথা বলা যেত। কিন্তু ওভার কনফিডেন্ট, আপনাদের কথা অনুযায়ী যদি ফান্ডিং এসেও থাকে, কিন্তু এটাও যে হলো এত বড় ধরনের, আপনারা যদি আগে কথা বলে নিতেন তাহলে তো সেই ফান্ডিংটা কাজ করতো না, এত বড় আন্দোলন হতো না। আপনারা স্কোপ দিচ্ছেন, আপনারা চান্স দিচ্ছেন এটা করার মতো, আপনারা নিজেদের একটা ন্যারেটিভ বানানোর বা আপনারা এটা নিয়েও হয়তো রাজনীতি করার চেষ্টা করছেন। এটা তার প্রমাণ। যদি আপনারা আগে করে ফেলতেন, যদি আপনারা সোনম ওয়াংচুকের সঙ্গে আগে কথা বলতেন, যদি এদের সঙ্গে আগে কথা বলতেন, তাহলে এই আন্দোলনই হতো না, এই গাড়ি ভাঙচুরি হতো না, এই ট্রেনে পাথর ছোড়া হতো না, আর এই পুলিশেরা মার খেত না। আজ আপনারা বলছেন ফান্ডিং হচ্ছে, কালকে হঠাৎ করে এই CJP-র মধ্যে থেকে উঠে এসে বলবে আমরা কিছু বললেই বলে অ্যান্টি ন্যাশনাল, আমরা কিছু বললেই বলে অন্যদের ইনফ্লুয়েন্সে কাজ করছি। যেটা কি হচ্ছে, যেটা সত্যি আমরা জানি, সবাই জানে, এটা মানতে বাধ্য। কিন্তু এই মুহূর্তে তারা যে ডিমান্ডটা করছে সেটা তো ভুল নয়, কিন্তু আপনারা সেটাকে আন্ডার এস্টিমেট করছেন, যেটাকে অ্যাভয়েড করছেন, যার ফল হচ্ছে এই উত্তেজিত জনতা, এই উত্তেজিত ভিড়। আজ মুখ লুকিয়ে পালিয়ে যেতে হচ্ছে পার্লামেন্ট থেকে। পার্লামেন্টের 2টো বিল এমনিতে পেন্ডিং ছিল, আরও 5টা বিল পেশ হওয়ার কথা ছিল, টোটাল 7টা। এই যে 7টা বিল ছিল সেগুলো কি কি আমি আপনাদের বলে দিই। এর মধ্যে প্রথমে FCRA বিল। এই যে বিলটা, এই ফরেন ফান্ডিং নিয়ে 1976-এ ইন্দিরা গান্ধীও বলেছিল, যখন ভারতে কোনো আন্দোলন হয় তাকে উস্কে দেওয়ার জন্য কোনো অনেক অ্যান্টি ন্যাশনালরা তার মধ্যে ঢুকে পড়ে এবং এই বাইরের ফান্ডিংটাকে বাইরের ফান্ডিং যে আসে সেই ফান্ডিংটাকে কাজে লাগিয়ে এই যে টপিক বা এই যে ডিমান্ড বা মুদ্রা থাকে, যে বিষয়টা নিয়ে আন্দোলন হয়, সেটাকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অ্যান্টি ন্যাশনাল তৈরি করে দেওয়া হয়। ভারতের সরকারের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়, একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়। এটা ভারতের জন্য খুবই খতরনাক, খুবই ভয়ঙ্কর। যে বিলগুলো ছিল আর কি, তার মধ্যে FCRA বিল, ইনকাম ট্যাক্স বিল, MSME বিল, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ বিল, এরকম আরো কয়েকটা বিল নিয়ে টোটাল 7টা বিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিলগুলো সব সংখ্যা এবং তার কোন কোন বিল কোনটা ছিল সব লেখা আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যামেন্ডমেন্ট বিল, FCRA, সেটা নিয়ে আমরা কথা বলবো যে সেটা কি এবং তার মধ্যে কি কি আছে কি না আছে, ডিটেলসে আমরা কথা বলবো সেটা নিয়ে। দেখুন, এই যে ফরেন ফান্ডিং, এটা কিন্তু আজকের বিষয় নয়, এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। এই যে ফরেন ফান্ডিং এর কারণে শান্তিপূর্ণ আন্দোলনের বাহার দেখলেন। এটা আমরাও জানি যে শান্তিপূর্ণ আন্দোলন যারা ডিমান্ড করছিল, এটা জেনুইন ডিমান্ড ঠিক ছিল, কিন্তু যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা কিন্তু জেনুইন নয়, এই আন্দোলনটা কিন্তু সরকারের পক্ষে নয়। এই আন্দোলনটা গাড়ি ভাঙা থেকে শুরু করেছে, নানা রকম দেখলেন আপনারা, আন্দোলনটা কিন্তু স্বাভাবিক ছিল না। এর পিছনেও হয়তো ফরেন ফান্ডিং আছে। কেন বলছি? কারণ দেখুন, এই যে আন্দোলন চলছে, এতদিন ধরে আন্দোলন চলছে, এত সময় ধরে আন্দোলন চলছে, এই এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়াটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয়, এর পিছনে বহুত হিউজ ব্যয়বহুল ব্যাপার আছে। এত ব্যয়বহুল বিষয়টা, এত ব্যয় কে করছে, কোত্থেকে ফান্ডিং আসছে, কে ফান্ডিং দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে। বাইরে থেকে যখন ফরেন ফান্ডিং বাইরে থেকে যে টাকা আসে, সেটা কোম্পানির মাধ্যমে আসতে পারে,
এনজিওর মাধ্যমে আসতে পারে, কোনো পার্সনের মাধ্যমে আসতে পারে, কোনো কোম্পানির মাধ্যমে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। আর সরকার আমাদের ভারতে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি এনজিও ভারতে আছে। আর সেল এনজিও তো মানে সেটা তো বলার নেই, তো তাদের মাধ্যমেই আসে ফরেন ফান্ডিং। আর সেই সরকার এই ফরেন ফান্ডিংটাকে, বাইরে থেকে আসা ফান্ডিংটাকে, এটাকে কাজে লাগিয়ে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করা হয়, অ্যান্টি ইন্ডিয়া আন্দোলন হয়, সেটাকে সেই ফান্ডিংটাকে রেগুলেট করতে চাইছে। এই যে আন্দোলনটা ছিল সেদিন ছিল যেদিন এই বিলটা পেশ হচ্ছিল। এখান থেকে এই বোঝা যায় অ্যাকচুয়ালি আন্দোলনটা ছিল এফসিআর যে বিলটা পেশ হতে যাচ্ছিল সেই বিলের বিরুদ্ধে। এই বিলটা পাস হয়ে গেলে ফরেন ফান্ডিং রেগুলেট হয়ে যাবে। কোথা থেকে কি টাকা আসছে, কেন আসছে, কি কাজে লাগছে, কেন লাগছে, কোথায় যাচ্ছে, সবকিছু সরকারের চোখে থাকবে। তাহলে এরকম আন্দোলন দেখতে পাওয়া যাবে না, এরকম আন্দোলন করতে পারবে না। এবং বহু মানুষ যারা এর মধ্যে জড়িত থাকে তাদের যে ফায়দা হয় আর্থিকভাবে, তাদের সেই ফায়দাটা হবে না। তো এর মানে এর থেকে এই বোঝা যায় যে এই ফান্ডিংটা আটকানোর যে বিল ছিল এফসিআর বিল, এর বিরুদ্ধেই ছিল প্রোটেস্টটা, এটা স্পষ্ট। আর তারা যেটা চাইছিল সেটাই হলো। তারা চাইছিল এই বিলটা যাতে পেশ না হোক, এই বিলটা যাতে পাস না হোক, যে কারণে তারা এত বড় আন্দোলন করেছিল, এত ভায়োলেন্স ছিল আন্দোলনের মধ্যে। সরকার এখানে কি চাইছিল, সরকার এই যে ফরেন ফান্ডিং এফসিআর এর মাধ্যমে এই কিভাবে রেগুলেট করতে চায়, সরকার বলছে স্ট্রঙ্গার ডিসক্লোজার চাই, ইমপ্রুভ অডিট মেকানিজম চাই। সরকার চাইছে এনহ্যান্স ট্রান্সপারেন্সি, প্রকৃত অর্থে যে টাকাটা আসবে সেটা কোথায় কোথায় খরচা হলো তার লিস্ট, জেনুইন লিস্ট আমাদের আমরা সেটা দেখব। অডিট রিপোর্ট কত আসছে, কত খরচা হচ্ছে, কত থাকছে, সেই অডিট আমরা দেখব। এবং কেন আসছে, কে দিচ্ছে, কার কাছে আসছে, কিভাবে আসছে, এনহ্যান্স ট্রান্সপারেন্সি এটা দেখবে। এইগুলোই চাইছে। এই হচ্ছে এফসিআর বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যামেন্ডমেন্ট বিল। আমি আপনাদের বলে দিই, এই যে এফসিআর মানে ফরেন ফান্ডিং নিয়ে আগে আমাদের একটা সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে, নোয়েল হ্যাপার ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 8 এপ্রিল 2022 সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। ফরেন ফান্ডিং নিয়ে আপনারা আর্টিকেল 19-এর 1 যে ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটসের উল্লেখ করতে পারেন না, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। ফান্ডামেন্টাল রাইট ইন্ডিয়ার মধ্যে বাইরে থেকে ফান্ডিং আসছে, সেটা কী কারণে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, আর কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কতটা দিচ্ছে, সেটা দেখার দায়িত্ব সরকারের। সরকার চাইলে সেটা রেগুলেট করতে পারে। আপনারা এটাকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে নিতে পারেন না, এটা কোনো প্রযোজ্যই নয়। এটা ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস নোয়েল হ্যাপারের যে কেস ছিল, সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। আপনাদের যদি একটা উদাহরণস্বরূপ বলি, দেখুন একটা হয়তো এনজিও আছে, বাইরের থেকে হয়তো 50 লাখ টাকা এসছে, সেই টাকার মধ্যে তারা যে কি করছে, কোথায় লাগাচ্ছে, কি না লাগাচ্ছে, সেটা তো কেউ জানতে পারছে না। হয়তো দেখা যাবে সেটা এডুকেশন পারপাসের জন্য না লেগে বা কোনো ডেভেলপমেন্টের জন্য না লেগে সেটাকে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্টের জন্য এই সোশ্যাল যারা অ্যান্টি সোশ্যাল থাকে তাদেরকে লালন পালন করে বড় করে অ্যান্টি ইন্ডিয়ার ন্যারেটিভ গড়ার জন্য একটা এজেন্ডা তৈরি করে দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে এটা তো কাজে লাগছে। তো এটা তো সরকার দেখবে, এটা তো স্বাভাবিক। এই যে অ্যান্টি ন্যাশনাল যারা থাকে তারা তো জানে না, মানে তারা তো কাউকে বলে আসে না। যারা প্রথম প্রোটেস্ট করছে তারা প্রোটেস্ট করছে, কিন্তু তারপরে যারা অ্যান্টি ন্যাশনাল তাদের সঙ্গে যুক্ত হয়। ঠিক যখন প্রোটেস্টের মাঝখানে যখন এরকম এই বড় বড় পাথর মারা থেকে শুরু করে পুলিশকে মারা থেকে শুরু করে যখন শুরু হয়, তখন এই যারা জেনুইন ডিমান্ড করছিল তাদের সাউন্ড লো হয়ে যায়। মানে লো করে দেওয়া হয়, দাবিয়ে দেওয়া হয়। এবং অ্যান্টি ন্যাশনালরা ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফার ডিমান্ড ছিল, তারপরে ডিমান্ড কি হয়ে গেল আপনারা দেখেছেন, মানে প্রধানমন্ত্রীর ইস্তফা চাই। তাহলে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় এলো বুঝতে পারলেন? এটাই হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ, এটাই হচ্ছে অ্যান্টি সোশ্যালের কাজ। আপনারা প্রত্যেকটা আন্দোলন দেখেছেন, আরজি কর আন্দোলনে দেখেছেন অ্যান্টি ন্যাশনাল। এই দেশে রাজনীতিবিদরা যারা রাজনীতির কারণে রাজনীতি করে, রাজনীতি করাকে সামনে রেখে রাজনীতি করে, প্রত্যেকটা বিষয়কে নিয়ে রাজনীতি করে। মানে এই যে ঘটনাটা ঘটলো, এই অ্যান্টি ন্যাশনালরা যখন একটা চিঙ্গারি ভোটকে দেবে, মানে এই যে যেমন সুপ্রিম কোর্টের সিজেই বলেছিলেন যে যুবকদের ককরোচ বলেছিলেন, এই ককরোচ বলাটাকে নিয়ে এরা আন্দোলন শুরু করে দিল, এরা এই এত বড় আন্দোলন করে দিল। আর যারা এই রাজনীতি করার জন্য রাজনীতি করে বা রাজনীতিকে রাজনীতি হিসাবে না দেখে এই অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ হিসাবে দেখে গড়ে, এবং একটা ছোট চিঙ্গারিকে তারা ঘি ঢেলে আগুন জ্বালিয়ে রাজনীতি করে, তারা তো বসেই ছিল যে এরকম একটা কিছু হলে আমরা যাব ঘি ঢেলে আগুন জ্বালাবো এবং সেটা নিয়ে রাজনীতি করবো। তারা ভালো করেই জানে কীভাবে আগুন জ্বালাতে হয়, কীভাবে রাজনীতি করতে হয়। সেটাই হচ্ছে, যেমন আরজি করে আপনারা দেখেছেন এত বড় আন্দোলন, ভয়ঙ্কর আন্দোলন, কত গাড়ি ভাঙা থেকে শুরু করে গাড়িতে মারধর থেকে শুরু করে কত কি দেখেছেন। দিল্লিতে দেখলেন, এর আগে কৃষক আন্দোলনের সময় দেখেছিলেন, তার আগে মুর্শিদাবাদে দেখেছিলেন গভর্নমেন্টের বিরুদ্ধে একটা এজেন্ডা। আর সব কিছুর পেছনে আছে হিউজ
ফরেন ফান্ডিং, আর যেটাকে রেগুলেট করার জন্য সরকার বিল এনেছিল এফসিআরে, আর সেটাকেই দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকেই বন্ধ করানোর চেষ্টা হচ্ছে, যাতে এফসিআরে বিল পাস না হয়, যাতে এই ফরেন ফান্ডিং কন্টিনিউ হতে থাকে। এর সঙ্গে শুধু যে কিছু মানুষ জড়িয়ে আছে তা নয়, যাদের হিউজ প্রফিট আছে, মানে আর্থিকভাবে, সামাজিকভাবে, সব রকমভাবে প্রফিট আছে, তারা এই বিলটাকে বন্ধ করার পিছনে উঠে পড়ে লেগেছে, হাত ধুয়ে পড়ে গেছে। তারই ফল এই দিল্লির আন্দোলন, এই বড় বড় আন্দোলন। সবটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না, যাতে নতুন নতুন প্রতিবেদনের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।